সেদিন রাত্রিবেলা ঘরের দরজা খোলার পর দেখতে পারি বাহিরে প্রচণ্ড বেগে বৃষ্টি বইছে। আমি তখন নাইট গার্ডে ডিউটি করতাম। কিশোরগঞ্জ জেলার হাসপাতালের পাশে একটি বড় গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজের মধ্যে আমি অনেক বৎসর যাবৎ নাইট গার্ডে ডিউটি করেছি। তো বরাবরের মতোই ওই দিন রাত্রিবেলা আমি খাবার দাবার খেয়ে রাত 8টার দিকে এশারের আজানের আগের মুহূর্তে আমি ঘর থেকে বের হয়েছি। কিন্তু কেই বা জানতো ওই দিন রাত্রিবেলা আমার জীবনে একটি কাল সাপ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বলছিলাম 2012 সালের কথা। তখন আমি ওই হাসপাতালের মর্গের পাশের গ্যারেজে একটি নাইট গার্ডের ডিউটি করতাম। সময়টা ছিল বৈশাখ মাসের মাঝামাঝি একটা সময়ে। তখন সময়কার মানুষ ধান ক্ষেত কাটা শুরু করেছে এবং ধান ক্ষেত অনেকেই কাটা শেষ করে দিয়েছে। এরই মধ্যে একটি ক্ষেত পার হয়ে আমার ওই গ্যারেজের মধ্যে আর কি উঠতে হতো। ক্ষেতের আইল ধরে আমি হাঁটা শুরু করি, তখনই আমি বুঝতে পারি আমার পিছন পিছন কেউ একজন ধাওয়া করেছে। বুঝতে পেরে পিছন দিকে তাকিয়ে কিছু আমি দেখতে না পেরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমি গ্যারেজের উদ্দেশ্যে চলে যাই। গ্যারেজে গিয়ে দেখতে পারি দুজন লোক গ্যারেজে বসে আছে। আমি যেতেই জিজ্ঞেস করে, ও ভাই, এত দেরি করলেন কেন আপনি আজকে? উত্তরে তখন বললাম যে আজকে অনেক বৃষ্টি পড়ছে, তাই একটু দেরি হয়ে গিয়েছে। তখন আমাকে তারা সব রকমের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা বাড়িতে চলে গিয়েছে। আমার রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত এখানে খুব সুন্দর করে পাহারা দিতে হতো। এখানে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে যেগুলো পাহারা না দিলেই নয়। তো গ্যারেজের বারিন্দার সামনে একটা বড় রকমের চেয়ার রয়েছে, তার পাশে একটি লম্বা টেবিল এবং ওই টেবিলের মধ্যে 8 কি 9 জন মানুষ বসতে পারবে এবং একটি চেয়ার আছে। ওই চেয়ারের মধ্যে আমি বসতাম। চেয়ারের মধ্যে বরাবরের মতোই বসে বসে চিন্তা করছি বাড়িতে কি করব বা কি না করব, এরকম চিন্তা ভাবনা। হঠাৎই আমার চোখ গেল হাসপাতালের মর্গের পাশের দিকে। দেখতে পারি একটা ছায়ার মতো মানুষের একটি ছায়া এটি কাচের গ্লাসের মধ্যে ভেসে আসছে। দেখতে পেরে ভাবলাম হয়তো কোনো মানুষ মর্গের রুমের ভিতরে ঢুকেছে। কিন্তু আমার ভাবনাটা কি এতটাই সত্য ছিল, এটা আমি বুঝতে পারিনি। আমি খানিকক্ষণ দেখার পর এটাকে গুরুত্ব না দিয়ে অপর দিকে আমি তাকানো শুরু করি এবং অন্যান্য চিন্তায় মগ্ন হয়ে পড়ি। হঠাৎই শুনতে পাই মর্গের পাশ দিয়ে একটি অদ্ভুত রকমের শব্দ হয়েছে। যদিও বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির মধ্যে একটি চমকা একটি শব্দ আমার কানে এসে বাজে। শব্দটা শোনার পর ওদিকে আমি একটা লাইট অন করে আমি ওদিকে লাইট ধরার পর কিছু দেখতে পাই না। দেখতে না পেয়ে আমি মনের ভুল ভেবে আবারও ওখানে বসে পড়ি এবং বসে বসে চিন্তাভাবনায় মগ্ন হচ্ছি। সে সময়ই দেখতে পারি একটা লোক ছাতা মাথা দিয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমাকে দেখতে পেরে সে আমার গ্যারেজের ভিতরে আসে এবং এসে আমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করে। লোকটাকে প্রথম থেকে দেখেই আমার অনেকটা খটকা লাগে। সাধারণ কোনো মানুষের মতো এই লোকটা ছিল না, কেননা সে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হুট করে আমাকে জিজ্ঞেস করে, কি গো ভাই, আপনি এত রাতে এখানে কি করছেন? বাড়ি চলে যান। উত্তরে আমি বললাম, আমি এখানে ভাই নাইট গার্ডে ডিউটি করি, এখানেই আমার থাকতে হবে এবং সকাল 9টা পর্যন্ত আমি এখানেই থাকবো। তখন ওই লোকটা আমার পাশে এসে বসে, ওই টেবিলে বসে এবং বসে বসে আমাকে আমার জীবনের যে কাহিনী এগুলো সে জানতে চাচ্ছে। আমি তখন সংক্ষেপে আমার জীবনের কাহিনীটা তাকে বলে দেই। বলে দেওয়ার পর লোকটা অট্ট হাসি দেয় এবং হাসতে হাসতে আমাকে বলে, আপনি পাগল। তখন লোকটার কথা শুনে আমি বিমর্ষিত হই এবং আমি উত্তরে জিজ্ঞেস করলাম, আমি আপনার সঙ্গে আবার কী পাগলামি করলাম? লোকটা তখন হাসতে হাসতে আমার গ্যারেজের বারিন্দা থেকে সে বের হয়ে যায় এবং দেখতে পারি বৃষ্টির মধ্যে সে কোনো ছাতা না নিয়েই হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে দেখতে পারি মর্গের পাশে গিয়ে সে দাঁড়িয়েছে। মর্গের মর্গের পাশের যে গ্লাসটুকু ছিল এবং পেছনের যে সাইড ছিল ওখানে গিয়ে সে দাঁড়িয়েছে। অনেকক্ষণ যাবৎ ওখানে দাঁড়ানো অবস্থায় আমি তাকে দেখতে পাই এবং ভাবলাম হয়তো সে কোনো পাগল বা কোনো মাতাল হবে, রাত্রিবেলা কোনো নেশা পানি করেছে এবং উল্টাপাল্টা করছে। ধারণাটা আমার সত্যি খুব ভুল ছিল। আমি খানিকক্ষণ পর ওই লোকটার দিকে আবারও তাকিয়ে দেখতে পাই যে তার যে অবস্থানটা, সে যে মর্গের পাশের নিচে দাঁড়িয়েছিল সেখানে সে আর নেই। তাকে দেখতে না পেরে আমি আমার হাতের ছাতাটা নিয়ে মর্গের পাশে চলে যাই।
গিয়ে দেখতে পারি মর্গের পাশ জুড়ে রক্তের বন্যা বয়ে আছে। যদিও এখানে অনেক বৃষ্টি হয়েছিল, এতটা বৃষ্টির প্রভাবে যদি কোনো রক্ত থাকতেও হতো, রক্তগুলো পানিতে ধুয়ে চলে যেত। কিন্তু এখানে এত রক্ত কী করে আসলো? চিন্তায় ঘুরপাক খাচ্ছে আমার মাথা, কিছুই বুঝতে পারি না। আমি তখন ওই রক্তর মধ্যে হাঁটাহাঁটি করছি। রক্তের মধ্যে হাঁটাহাঁটি করতে আমার খুব বিরক্ত লাগছে এবং খুব ভয় লাগছে। তখন ওখান থেকে লিভ নিয়ে আমি আবার গ্যারেজের বারিন্দায় চলে আসি। তখনই পিছন ঘুরে দেখতে পারি আবারও ওই লোকটা ওখানে উদয় হয়েছে এবং সে হাত ইশারা করে আমাকে ডাকছে। তার ইশারা দেখে আমি খুব ভয় পাই এবং আমার সারা শরীরে গা শিউরে ওঠে। ওঠার পর আমি তাকে একটা ডাক দিলাম, বললাম যে, ও ভাইয়া, আপনি এখানে কি করছেন? এখানে আসুন, বাইরে তো বৃষ্টি পড়ছে, ভিজে যাবেন তো। লোকটা কোনো রকমের কথার উত্তর না দিয়ে সে শুধু হাত দিয়ে ইশারা করছে আমাকে। দূর থেকে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে তার 5টা আঙ্গুল আমার দিকে তেড়ে আসছে এবং আমাকে বলছে তার কাছে যাওয়ার জন্য। আমি ভাবলাম হয়তো তার কোনো বিপদ হয়েছে বা কোনো রকমের সমস্যা হয়েছে, যার কারণে সে আমাকে চুপি চুপি সরে ডাকছে। ছাতাটা আবারও হাতে নিই এবং ওখানে আবারও চলে যাই। গিয়ে দেখতে পারি রক্তের যে ছুঁই ছুঁই ভাবটা ছিল ওইটা অনেকটা পথ জুড়ে অতিক্রম করে ফেলেছে। তখন ওই রক্তের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাই। হঠাৎই দেখতে পাই যে মর্গের উপরের যে কাচটুকু ছিল, যে জানালা, ওই জানালার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার ছায়াটুকু স্পষ্ট ভাসছে কাচের মধ্যে। আমি দেখতে পেরে ওই লোকটার নিকট যাই এবং গিয়ে বলি যে, দেখুন তো, মর্গের ভিতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। এত রাত করে তো মর্গের ভিতরে কেউ থাকার কথা নয়, তাহলে এটা কে? মর্গ তো এখন বন্ধ থাকার কথা। তখন লোকটা আমার কথা শুনে সে হেসে দিল। তার হাসি শুনে আমি বুঝতে পারি যে সে কোনো মানুষ নয়, সে কোনো পিশাচ বা কোনো জিন হবে। তার কারণ হচ্ছে সে যখন হাসি দেয়, হাসির সঙ্গে আমি দেখতে পাই তার বড় বড় কুৎসিত 2টা দাঁত বেরিয়ে আসে এবং তার শরীর থেকে একটা মারাত্মক গন্ধ বেরিয়ে আসে, যেটা কোনো মানুষের শরীরে আমি কোনো দিন শুনিনি। তো এইটা দেখার পর আমি তাকে চিনতে পারি এবং চিনতে পেরেই আমি ওখানে দৌড় পরে সরাসরি আমি আবার গ্যারেজের দিকে দৌড় দিয়ে হেঁটে চলে আসি। কিন্তু অদ্ভুত রকমের বিষয় ছিল যেটা, ওই যে লোকটা ছিল সে কিন্তু আমার পিছন পিছন চাইলেও আসতে পারতো। সে আমার পিছনে আসেনি, সে ওখানে দাঁড়িয়েছিল। গ্যারেজের চেয়ারে আবারও এসে বসি এবং বসে দেখতে পারি যে সে এখান থেকে হাসতে হাসতে বিদায় নিচ্ছে। হঠাৎই বাতাসের সঙ্গে সে মিলিয়ে গেল, তার পুরো দেহটা মিলে যাওয়া দেখে আমার শরীরে আর কোনো রকমের ভয়ের অস্তিত্বের বাকি নেই। আমি আর কোনো রকমের মানুষও পাচ্ছি না যে এই রকম ঘটনাগুলো কারোর সঙ্গে শেয়ার করব। চিন্তা করতে করতে ভয়ের যে হাতছানি ছিল এটা একটু একটু করে কাটতে শুরু করেছে আমার মন থেকে। হঠাৎই আবারও শুনতে পাই মর্গের ভিতর থেকে কেউ একজন চিৎকার দিয়ে উঠেছে। চিৎকার শোনার সঙ্গে সঙ্গে মনের ভিতরে আবারও একটা চেত করে উঠল। ভাবলাম যে হয়তো কেউ বিপদে পড়েছে। শুনতে পেরেই দৌড় দিয়ে এলাম এবং ওখানে গিয়ে দেখতে পারি ছোট্ট একটা চায়ের দোকান, যেটা হাসপাতালের অপর পাশে ছিল। আমাদের গ্যারেজের অপর পাশে একটি ছোট্ট চায়ের দোকান ছিল। ওই দোকানদার রাত্রিবেলা নাইট করার জন্য সে বসেছিল ওই দিন। ছোট্ট একটা মোমবাতির আলো ছুঁই ছুঁই করে জ্বলছে এবং ওই আলোর ভিতরে সে টুকটাক বেচাকেনা করছে দেখতে পারলাম। হাসপাতাল থেকে কোনো মানুষ যদি কোনো দরকার বা কোনো চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য আসতো, ওই তার দোকানে যেত 1-2টা মানুষ। আমি দেখতে পারি আমি যাওয়ার আগ মুহূর্তে 2জন মানুষ তার দোকানে এসেছে এবং ওখান থেকে হয়তো চা বা পান খেয়ে চলে গিয়েছে তারা। আস্তে আস্তে করে হেঁটে চায়ের দোকানদারের কাছে যাই এবং গিয়ে জিজ্ঞেস করলাম, কামাল চাচা, আপনি আজকে রাতে এখানে কেন? আর আজকে কি আপনি নাইট করবেন নাকি? উত্তরে সে বলল যে, হ্যাঁ, আজকে সারা দিন আমার ছেলে দোকানদারি করেছে, তাই ভাবলাম যে সারাদিন তো ঘুমিয়েছিলাম, আজকে নাইটটা আমিই করি। বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আমার একটা সমস্যা হচ্ছে। তখন কামাল চাচা বললেন যে, কী সমস্যা? বললাম যে মর্গের পাশে একজন লোক আমাকে ইশারা করেছে, এখানে খুব ভয়াবহ ঘটনা চলছে। মর্গের পাশে কি কেউ খুনাখুনি হয়েছিল আজকে? বলে যে, না তো, কারো তো খুনাখুনি হয়নি। বললাম যে মর্গের পাশের যে রাস্তাটা, ওখানে অনেক রক্তের বন্যা বয়ে আছে, আপনি আমার সঙ্গে একটু চলুন এবং দেখে আসুন এরকম ঘটনা। তখন কামাল চাচা আমার সঙ্গে ওনার দোকান ফেলে রেখেই আমার সঙ্গে তিনি চলে আসেন এবং আস্তে আস্তে করে আমরা
মর্গের নিকট চলে যাই। গিয়ে দেখতে পারি যে ওখানে কোনো রকমের রক্তের দাগ, তারপর কোনো মানুষের অস্তিত্ব ওখানে কিচ্ছু নেই। দেখতে পেরে বেশ অবাক হলাম এবং কামাল চাচার দিকে আমি হাঁ করে তাকানো শুরু করলাম। কামাল চাচা তখন বললেন যে, কি হয়েছে, তুমি কি কোনো ভুল দেখেছো হয়তো, এখানে তো কোনো রক্ত নেই, কোনো মানুষও নেই, কি দেখেছো তুমি? আমি তখন আর কোনো কথার উত্তর দিতে পারিনি। আমাকে তখন তিনি দুই এক কথা শুনিয়ে তিনি ওনার দোকানে চলে গেলেন। মনে মনে ভাবছিলাম, এতটাই কি ভুল দেখলাম আমি? তখন মনকে সান্ত্বনা না দিতে পেরে আবারও গিয়ে আমি আমার সিটে বসে পড়ি, চেয়ারে। তখন চেয়ারে বসে বসে এই বিষয়টা নিয়ে আরও ভাবছিলাম। তখন ঘন্টাখানিক সময় অতিবাহিত হয়ে পড়ে, রাত 12টা বাজে কি বাজে। হঠাৎই দেখতে পারি আমার পিছন দিক থেকে কেউ একজন হাত দিয়ে ধরেছে। হাতটা যখনই আমার কাঁধে এসে পড়লো, তখনই আমার সারা শরীর একটা কাঁপুনি দিয়ে উঠলো। কাঁপুনি দিয়ে ওঠার সাথে সাথেই আমি পিছন দিকে ঘুরে ফেরানোর চেষ্টা করি, কিন্তু পিছন ঘুরে দেখতে পারি কেউ নেই। এতটা ভয়ে আমি এত বিমূঢ় ছিলাম যে মানুষকে ডাক দিব এরকম শক্তিটাও পাচ্ছি না। তখন বসে বসে এখানে নানান রকমের চিন্তা ভাবনা করছি এবং এই থেকে কীরকমভাবে মুক্তি পাওয়া যায় এটা নিয়ে আমি চিন্তা করছিলাম। হঠাৎই দেখতে পারি একজন ভিক্ষুক লোক আমার সামনে এসে পড়ে গিয়েছে। তখন দৌড় দিয়ে তাকে গিয়ে তোলার চেষ্টা করি। যখনই তাকে পিছন দিক থেকে হাতটা টেনে ধরি, তার মুখ যখন আমার দিকে তাকায়, মুখটার তখন আমি আর কোনো অস্তিত্ব দেখতে পাই না। তার মুখ পুরোটা একটা রাক্ষসে মুখ, তারপর ওইটার মধ্যে রক্তের বন্যার মতো অতিবাহিত হচ্ছে। মনে হচ্ছে এই রক্তের কারণে পুরোটা রাস্তা ডুবে যাবে। তখন দেখতে পেরেই খুব ভয় পাই এবং একচোট হোঁচটকে পড়ে যায় পিছন দিকে আমি। তখন ওই ভিক্ষুক লোকটা আমার দিকে এগিয়ে আসছে। দৌড় দিয়ে আমি কামাল চাচার দোকানের দিকে চলে যাই। ভিক্ষুক লোকটা তখন আমার পিছন পিছন হেঁটে হেঁটে আসছে আস্তে আস্তে করে। কামাল চাচা তখন জিজ্ঞেস করে যে, কী হয়েছে, তুমি আবারও চলে আসলে কেন এখানে? বললাম যে এখানে একটা ভিক্ষুক লোক, সে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে, আপনি একটু চলুন আমার সঙ্গে। তখন কামাল চাচা আমাকে বলে যে, তুমি আজকে কী খেয়ে এসেছো কে জানে, যাও তোমার ডিউটিতে যাও, আমি তোমার সঙ্গে আর যেতে পারবো না। কামাল চাচা তখন আমার কথা আর বিশ্বাস করেননি তিনি। আমি তখন কামাল চাচার থেকে কোনো সাহায্য না পেয়ে আমার গ্যারেজের নিকট চলে আসি। গ্যারেজে পাহারা দেওয়ার মতো অন্য কেউ ছিল না, আর এখানে খুব দামি দামি জিনিসপত্র ছিল, যার কারণে অনেক টেনশনও ছিল মাথার মধ্যে। তখন এসে চেয়ারে বসি এবং দেখতে পারি যে ওই ভিক্ষুক লোকটা আমার দিকে আবারও তাকাচ্ছে। তার মুখে কোনো রকম অস্তিত্ব নেই এবং সারা শরীর বেয়ে রক্তের ঝর্ণা বইছে যেমন। এমনটা দেখার পর আমি আর নিজেকে সামলাতে পারি না, ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার মতো আমার অবস্থা। আমার সারা শরীর কাঁপছে কাঁপছে। হঠাৎই দেখতে পাই ওই ভিক্ষুক লোকটা আমার দিকে তেড়ে আসছে, আস্তে আস্তে করে তার দুইটা হাত বাড়িয়ে আমার গলার নিকট যেমন চলে আসছে। শরীরে কোনো রকমের শক্তি না পেয়ে আমি ওই লোকটাকে যে একটা আঘাত করব, তারপর তাকে যে আমি ফিরিয়ে দিব, এটার মতো আমি শক্তি পাচ্ছিলাম না। ভয়ে এতটা বিমূঢ় হয়ে পড়েছিলাম, যার কারণে আমি তাকে আর কোনো মোকাবেলা করতে পারিনি। দেখতে পারলাম সে আমার গলাতে এসে তার হাতটুকু দিয়ে চেপে ধরে দিয়েছে। হঠাৎ আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার সঙ্গে তখন কি হয়েছিল সেটা আমি আর বুঝতে পারিনি। খানিকক্ষণ পর ফজরের আজান পড়ে একজন লোক এসে আমাকে ডাকছে শুনতে পাই। চোখ খোলার পর দেখতে পারি যে ওই লোকটা আমার মুখের উপর তাকিয়ে আছে। ভয়ে আমি লাফ দিয়ে ওখান থেকে উঠে পড়ি এবং তাকে দেখে খুব ভয় পাই। সে বলল যে কোনো ভয় নেই, আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দিতে যাব। আপনি এখানে ঘুমাচ্ছেন কেন এখন? এই গ্যারেজের দায়িত্ব আপনার কাছে, রাত্রিবেলা নাইট ডিউটি পালন করুন, আর আপনি যদি ঘুমান তাহলে তো এখানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। আমি তখন ওই মুয়াজ্জিন হুজুরকে সব ঘটনা খুলে বললাম। মুয়াজ্জিন তখন বলেন যে, আপনি যা দেখেছেন তা খুব খারাপ, তবে আপনি এরকম ঘটনা কারো সঙ্গে শেয়ার করতে যাবেন না। এরকম ঘটনা আমি শুনেছি, যদি কেউ কোনো ঘটার পর তারপর কাউকে শেয়ার করে তাহলে তার খারাপ ঘটনা ঘটে আরও বেশি। মুয়াজ্জিনের কথা শুনে আমি খুব ভয় পাই। মুয়াজ্জিন আমার সঙ্গে দুই এক কথা বলার পর সে মসজিদে চলে যায়, বলল যে ফজরের নামাজটা পড়ে যাও, মনে শান্তি আসবে। তখন মুয়াজ্জিন আমার কাছ থেকে বিদায় নিয়ে সে আজান দেওয়ার জন্য চলে যায়।
হঠাৎই থরথর শরীরটাকে নিয়ে আমি দেখতে পাই গ্যারেজের রুমের ভিতরে কীরকম আজে বাজে শব্দ হচ্ছে। শব্দগুলো শোনার পর ভাবলাম কোনো চোর হয়তো গ্যারেজের ভিতরে প্রবেশ করেছে। আমি যখন সেন্সলেস হয়ে পড়েছিলাম, পরিস্থিতি বুঝতে পেরেই আমি কোনো রকমের দেরি না করে আমার পকেটে থাকা ওই গ্যারেজের চাবিটুকু নিয়ে গ্যারেজটা খুলে দেই। খোলার পরই আমি গ্যারেজে প্রবেশ করি এবং ওখানে কিছু মোমবাতি ছিল, যা আমার পকেটে থাকা একটা ম্যাচ লাইট দিয়ে সবগুলো জ্বালিয়ে দেই। জ্বালিয়ে দেওয়ার পর আমি ওখানে কিছু দেখতে পাই না। কাউকে দেখতে না পেরে আমি একুল ওকুল সব কোনা কানা খোঁজাখুঁজির চেষ্টা করি। হঠাৎই আমার এক কোণে চোখ যায়, যেখানে বড় একটা মেশিন রাখা হয়েছিল। ওই মেশিনটার অপর পাশ দিয়ে আমার চোখ যায়। দেখতে পারি তখন ওই মেশিনের পাশে একজন মানুষ বসে আছে, যার পুরো শরীর কালো এবং তার মাথাটা দেখা যাচ্ছে না। মাথা দেখতে না পেরে তাকে চিনতেও পারিনি এবং যার কারণে তার কাছে আমাকে যেতে হয়েছে। তাকে আমি চোর ভেবে তার কাছে যাই, গিয়ে তার পিঠে হাত দিয়ে একটা জোরে টান দেই চোর ভেবে। তখন সে আমার দিকে এমনভাবে তাকালো, তার বিশ্রী মুখটা দেখার পর আমার একবারে অবস্থা সিরিয়াস হয়ে পড়ে। হালকা হালকা মোমবাতির ফুটফুট আলোতে আমি দেখতে পারি তার মুখটা, ওই যে ভিক্ষুকটা ছিল যার পুরো মুখ একদম বাজে অবস্থায় ছিল, রক্তের ঝর্ণা বইছে মনে হচ্ছে মুখ থেকে, এরকম একটা মুখ আমি দেখতে পারি ওই মানুষটার মুখে। সে কী ছিল, প্রেত কি জিন কি কোনো পিশাচ কি না এটা আমি বুঝতে পারিনি, তবে এরকম বাজে একটা মুখ এবং তার শরীর থেকে এরকম রক্ত পড়া অবস্থা দেখতে পেরে আমি গ্যারেজ থেকে বের হয়ে আসি দৌড়ে, এবং গ্যারেজ থেকে বের হয়ে চিৎকার শুরু করে দিই। মুয়াজ্জিন তখন আজান শেষ করলো। মসজিদ ছিল পাশেই। সে দৌড় দিয়ে আমার নিকট আসলো এবং এসে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আপনার কি হয়েছে? তখন মুয়াজ্জিনকে বললাম যে গ্যারেজের ভিতরে কোনো মানুষ প্রবেশ করেছে, হয়তো সে মানুষ নয়, তবে কোনো খারাপ কিছু হবে। আপনি তো মুয়াজ্জিন মানুষ, আপনি একটু চেক করুন এবং তাকে মোকাবেলা করার চেষ্টা করুন। তখন মুয়াজ্জিন আমার কথা শুনে তিনি দোয়া দুরূদ পড়তে পড়তে গ্যারেজের ভিতর প্রবেশ করে এবং গিয়ে তিনি মোমবাতির একটা আলো তিনি ওনার হাতে নেন এবং আশপাশ খোঁজাখুঁজির চেষ্টা করেন। ওই বড় মেশিনটার নিকট আমি ওনাকে নিয়ে যাই, কিন্তু ওখানে ওই ভিক্ষুক লোকটা আর নেই। তাকে দেখতে না পেরে সব জায়গা খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও ওই লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। তখনই মুয়াজ্জিনের চোখ যায় এক কোণে। তিনি তখন অনেকটা বিমোহিত হয়ে পড়েন এবং ভয়ে দেখছি কাঁপতে শুরু করে দিয়েছেন। ওনার হাত থেকে মোমবাতি পড়ে গিয়েছে। তাকে আমি কোনো রকমের উত্তর তার কাছ থেকে কিছু না পেয়ে তাকে আমি নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আসি। গ্যারেজ থেকে বের হয়ে আসার পর আমি তাকে জিজ্ঞেস করি যে, হুজুর আপনার কি হয়েছে? তখন মুয়াজ্জিন বলে যে, ঘরের ভিতরে কেউ একজন আছে, তাড়াতাড়ি তাকে বের করো। তখন আমি মুয়াজ্জিনের কথা শুনে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে এটা আমার মনের কোনো ভুল নেই, এটা সত্যিকারের কোনো মানুষ বা কোনো পিশাচ হবে। ঘরে তখন দৌড় দিয়ে আবারও যাই, গিয়ে মোমবাতির আলো দিয়ে আমি খোঁজাখুঁজির চেষ্টা করি। তখনই দেখতে পারি যে গ্যারেজের পাশের একটা জানালা ছিল, ওই জানালাটা জোরে একটা শব্দ হয়েছে এবং ওই শব্দের প্রভাবে দেখতে পারি খানিকটা আলো এসে প্রবেশ করেছে এবং জানালাটা কেউ ভেঙে দিয়েছে, এবং ওই জানালা ভাঙার পরই এদিক দিয়ে ওই পিশাচাকৃতির অবয়বটা ওদিক দিয়ে পালিয়েছে। দেখতে পেরে বেশ অবাক হলাম এবং কোনো মানুষের কাজ নয় এটিও বুঝতে পারলাম, কেননা এত মজবুত একটি জানালা কোনো মানুষের দ্বারা ভাঙা সম্ভব নয়, এবং এই জানালাটি অনেক মজবুত করে বানানো হয়েছিল, যে গ্যারেজটাও অনেক মজবুত করে বানানো হয়েছিল। তখন মুয়াজ্জিনও আমার সঙ্গে আসে এবং দেখতে পারে একই অবস্থা, জানালা ভেঙে দিয়েছেন এবং গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছেন, পালিয়েছেন। তখন আমরা দুজন মিলে ওখানে অনেক ভয়ে ভয়ে গ্যারেজের যে জানালা ছিল ওইটা ঠিকঠাক করি, তারপর ঘরের দরজাটা লাগাই এবং বাইরে এসে বসি। মুয়াজ্জিনের সঙ্গে নামাজটা পড়ে আবারও গ্যারেজের নিকট আসলাম। গ্যারেজে এসে আবারও বসলাম। তখন মুয়াজ্জিন আমাকে বলে যে, আপনি এখানে থাকুন কয় বছর ধরে? বললাম, এখানে আমি অনেক দিন যাবৎ থাকি, প্রায় 3.5 বছর হলো। তখনই মুয়াজ্জিন বলে যে, আপনি এখানে 3.5 বছর ধরে থাকেন, আর আমি এই মসজিদে মুয়াজ্জিন করি প্রায় 13-14 বছর হয়ে যায় আজকে। আমার জীবনে এই গ্যারেজের আশপাশ কেন্দ্রিক, এই মর্গের আশপাশ কেন্দ্রিক অনেক ঘটনা, অনেক কিছু আমার চোখে পড়েছে।
তবে আমি কারো সঙ্গে কোনো রকমের মোকাবেলা করতে চাইনি। আর আপনি তাদের সাথে কথা বলেছেন, আপনি তাদের সঙ্গে অনেক সাক্ষাৎ করেছেন। আপনার সঙ্গে এর চেয়ে ভালো কিছু হওয়ার আশা ছিল না, তবে যতটুকু হয়েছে আপনার সঙ্গে খুব কমই হয়েছে। আপনার সঙ্গে এর চেয়েও বেশি কিছু হলে হতে পারতো। যাই হোক, আপনি এরকম ঘটনায় আর জড়ানোর চেষ্টা করবেন না। তখনই মুয়াজ্জিন চলে গেল আজ থেকে 2 মাস আগের একটি ঘটনায়। সেদিন মুয়াজ্জিন সাহেব তিনি ঘর থেকে বের হন মধ্যরাতে 3:30টার দিকে। তো তখন তিনি বের হয়ে মসজিদের দিকে আসেন। ওনার একটা রুলস ছিল, যেটা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং নামাজ পড়ার পর তিনি ফজরের আজান দিতেন। তারপর ফজরের নামাজের মুসল্লিরা আসলে নামাজ পড়াতেন তিনি। তো উনি আমাকে ঘটনাটা খুলে বললেন যে মধ্যরাতে তিনি ওনার বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে আসেন। তখনই নাকি ওই মর্গের আশপাশ কেন্দ্রিক কিছু অবয়ব মানুষকে তিনি দেখতে পারেন, এবং মানুষকে দেখার সাথে সাথেই তিনি বুঝতে পারেন যে এগুলো হতে পারে কোনো জিন বা কোনো পিশাচ। বুঝতে পেরে তিনি ওখানে কিছু দোয়া দরুদ পড়তে পড়তে তিনি জোরক্রমে হাঁটা শুরু করেন। হঠাৎই তিনি শুনতে পান একজন অবয়ব ওনাকে পিছন দিক থেকে ডাক দিয়েছেন, ও ভাই দাঁড়ান। মুয়াজ্জিন ডাকটা শুনতে পেরেই তিনি দাঁড়িয়ে পড়েন এবং পিছন দিক ঘুরে তিনি বুঝতে পারেন যে এগুলো জিন ওনাকে ডাক দিয়েছেন। মুয়াজ্জিন তখন তোড় করে কাঁপছেন এবং কাঁপতে কাঁপতে তিনি জিজ্ঞেস করেছেন, আপনারা কে? আমাকে কিছু করবেন না। তখনই একজন জিন ওখান থেকে উঠে বলে যে, আপনি এত মধ্যরাতে এদিক দিয়ে যাচ্ছেন কেন? আপনার কি মনে ভয় নেই? আপনার কি জানের ভয় নেই? তখন মুয়াজ্জিন সাহেব বলে যে, আমি মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমি মসজিদে আজান দেব এবং তাহাজ্জুদের নামাজ পড়ার পর আজান দেব। তখন একজন জিন ওখান থেকে উঠে বলে যে, ওনাকে ছেড়ে দেন, উনি তো ভালো লোক, ছেড়ে দেন, আপনি চলে যান। এই জিনের কথাবার্তা শুনে মুয়াজ্জিন সাহেব তিনি মনে একটু সান্ত্বনা নিয়ে একছুট হেঁটে এখান থেকে চলে আসার চেষ্টা করেন। হঠাৎই তিনি দেখতে পান যে একজন জিন এসে ওনার পিছন দিকে ধপাস করে ধরে দিয়েছে। ওনার ঘাড়ে সম্ভবত ধরেছে, যেই দাগটা ওনার ঘাড়ে অনেকটা ডেব হয়ে গেছে, যেটা 4-5টা আঙুলের দাগ বেসে গিয়েছে। উনি অনেক আঘাতপ্রবণ একটি নিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন এবং পিছন দিক থেকে আবারও ঘুরে দেখতে পারেন যে একজন জিন ওনার ঘাড়ে ধরেছে। উনি দেখতে পেরেই কান্না অবস্থায় তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন, বললেন যে তিনি আর মধ্যরাতে এই রাস্তা দিয়ে তিনি আসবেন না। তখন জিনটা খুশি হয়ে বলল যে, হ্যাঁ, মধ্যরাতে আমরা এখানে বিচরণ করে থাকি, আর এখানে যদি তোমরা আসা যাওয়া করো তাহলে আমাদের অনেকটা সমস্যা হয়। এদিক দিয়ে আসা যাওয়ার সময় কোনো রকমের শব্দ করবা না। তারপরে কাউকে নিয়ে কোনো রকমের সমালোচনা এবং আমাদের বিষয়বস্তু কাউকে বলতে যেও না, খবরদার, না হলে তোমার অনেক বড় ক্ষতি করব আমরা। জিনটির কথা শুনে মুয়াজ্জিন সাহেব খুব ভয় পান এবং ভয় পেয়ে বললেন যে, আচ্ছা, আপনারা আমাকে মাফ করে দেন, আমি চলে যাই, আপনাদের সম্মুখীন আমি আর হব না, আর আপনাদের বিরক্তও করব না। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে জিনগুলো মনে হলো একটু হেসে দিয়েছেন মুয়াজ্জিন সাহেবের মতে। জিনগুলো হাসতে হাসতে তারা বাতাসের সঙ্গে মিলিয়ে গিয়েছে। মিলানোর পরই মুয়াজ্জিন সাহেব উনি ভয় পেয়ে একচোট হাঁটা শুরু করেন। হঠাৎই তিনি শুনতে পান যে মর্গের পাশ কেন্দ্রিক একটি কাঁচ ভাঙার শব্দ হয়েছে। কাঁচ ভাঙার শব্দটা শুনতে পেরে মুয়াজ্জিন সাহেব তিনি ভাবলেন হয়তো কোনো মানুষের কাণ্ড হবে এটা। তিনি কোনো রকম ভয় না নিয়েই মনে মর্গের পাশে চলে যান। যদিও মর্গের পিছনের দিকটা ওই রাস্তার পাশে ছিল। গিয়ে দেখতে পারেন যে ওই রক্তের যে একটা বন্যার মতো অতিবাহিত হয় পানির মতো, ওইটা মুয়াজ্জিন সাহেবও দেখতে পারেন। মর্গের পাশ ধরে যে ছোট্ট একটা ড্রেনের মতো রয়েছে, ওইটা পরিপূর্ণ হয়ে রক্তর একটা আবির্ভূত হচ্ছে, যেটা মুয়াজ্জিন সাহেব নিজের চোখে দেখতে পারেন। তিনি ওইটাকে হাতেও নিয়েছেন। হাতে নিয়ে তিনি অনুভব করতে চেষ্টা করেছেন যে এটা কি কোনো মানুষের রক্ত নাকি অন্য কিছুর রক্ত। তিনি রক্তটা হাতে নেওয়ার পর বুঝতে পারেন যে এটা খুব গাঢ় একটা রক্ত এবং এটা কোনো মানুষের রক্ত হতে পারে না, কেননা মানুষের রক্ত অনেকটা মসৃণ এবং খুব পাতলা আকৃতির হয়, আর এই রক্তটা অনেকটা গাঢ়।
যেটা আঠালো ছিল অনেক। মুয়াজ্জিন সাহেবের এই কথা শোনার পর আমার অনেক খটকা লাগে। আমি ভাবলাম যে এরকম ঘটনা আরও না জানি কত মানুষের সঙ্গে ঘটেছে। তখনই মুয়াজ্জিন সাহেব আমাকে আরও বলে যে এই রক্তটা যখন তিনি হাতে নেন তখন তিনি এই রক্তটার প্রভাবে ওনার মনে হচ্ছে হাত জোড়া জোড়া লেগে যাবে, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে কোনো ঘাম বা কোনো জোড়াকৃত বস্তু দিয়ে ওনার হাত চেপে ধরেছে কেউ। উনি তাড়াতাড়ি করে মসজিদের বারান্দায় গিয়ে পানি ঢালেন হাতের মধ্যে এবং হাত ধৌত করেন। যদিও সম্ভব ছিল না হাতের পুরোটা রক্ত শেষ করা, ওনার নাকি 3-4 দিন যাবৎ ওই লাল রক্তটা ওনার হাতে বিচরণ করেছিল, যেটা 3-4 দিন পর ওনার হাত থেকে চলে গিয়েছিল। তারপর থেকে ওনার সঙ্গে আরও এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে যেটি উনি আমার সাথে শেয়ার করেছেন। তারপর মুয়াজ্জিন সাহেবের এরকম ঘটনা শোনার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে কী দাঁড়ায়, এই যে ঘটনাগুলো ঘটছে, তারপর এই মর্গের পাশ কেন্দ্রিক রক্তের প্রবণতা যে বইছে, এগুলোর মানে কি? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলে যে এই রক্তের প্রবণতা নিয়ে অনেক কাহিনী হয়ে গিয়েছে। আমি আগেকার মানুষের কাছ থেকে শুনতাম এখানে নাকি একটি হিন্দুদের শ্মশান ছিল, যে শ্মশানের মধ্যে হিন্দু মানুষ মারা গেলে লাশ পোড়াতো এবং এখানে অনেক মানুষই নাকি আত্মহত্যা করে মারা যেত এবং তাদের লাশও এখানে পোড়ানো হতো। লোকমুখে আগে শুনতাম ওই শ্মশানের পাশে নাকি মাঝে মাঝে রক্তের প্রবণতা হতো এবং ওই রক্তের প্রবণতা এখনও নাকি হালকা হালকা হয়ে থাকে এবং ওই মর্গের পাশ কেন্দ্রিক এরকম হয়। আর এই ঘটনা শুনেছি আমি আমার একজন উস্তাদের কাছ থেকে, যিনি এই মসজিদের একজন উস্তাদ ছিলেন। এই ঘটনাটি অনেক আগেকার একটি ঘটনা, যেই ঘটনাটি এখনও প্রবণতা ঘটেছে। আবার এই রক্তের প্রবণতাটা এটা শুধু তুমি দেখোনি আর আমি দেখিনি যে এরকম কোনো কথা নয়, এটা অনেকেই দেখেছে। এটা দেখেনি এমন কোনো মানুষ নেই। তবে এখানে যারা যারা বিচরণ করেছে তারা অবশ্যই এই রক্তের যে প্রবণতা এটা দেখেছে। লিসেনার্স, পরবর্তীতে এর কোনো ঘটনার যে একটা পরিপন্থী এটা আর পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। আশা করি আমাদের দ্বিতীয় ঘটনাটি আপনাদের একটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম রাত 11টা বাজে একটি সত্য বইয়ের ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারবো। তাই অনুরোধ থাকবে যে আজকের এই ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার জন্য। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে। চলুন কোনো প্রকার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ঘটনাতে চলে যাই। লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন একজন ভাই। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিলে ভালো হবে। আমি ফরিদপুর জেলা থেকে নোয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বলছিলাম। আজকের এই ইমেলটি লেখার কারণ হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 6 বছর আগের ঘটনাটিতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবারের সঙ্গে আমার সঙ্গে যে ঘটনাটির প্রভাব বিস্তার করে সেই ঘটনাটি নিয়ে আজকে আপনাদের মাঝে আসা। লিসেনার্স, ঘটনাটি যখন ঘটে আমাদের সঙ্গে তখনকার সময় ছিল 2018 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি এই সময়টাতে। এটা বলা যায় 16 ডিসেম্বর কি 17 ডিসেম্বর এরকম একটা সময় ছিল। উক্ত ঘটনাটি আমাদের পরিবারের সঙ্গে মারাত্মক একটি ভয়াবহ রূপ নেয়। তখন শীত পড়ছিল, হালকা মৌসুমটা পড়েছিল খুব অল্প অল্প করে, শীতের আবহাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এমনই একটি সময়ে আমাদের বাড়ির সামনে একটা দিঘি ছিল। ওই দিঘির মধ্যে আমরা প্রতিদিন গোসল করতাম। আমাদের বাড়ির যে মহিলা পুরুষ দলে ছোটো বাচ্চারা বৃদ্ধ বয়সের লোকেরা সবাই মিলে ওই পুকুরেই গোসল করতাম। এটিকে বলা যায় যে আমাদের যে একটা গোষ্ঠী ছিল ওই গোষ্ঠী মিলে পুরো একটি দিঘি কেন্দ্রিক একটি জায়গার উপরে আমরা গোসল, তারপর হাত মুখ ধোয়া এটা আমরা সেরে নিতাম। তো আমাদের বাড়ি হচ্ছে গ্রামে।
ওই গ্রামের যে একটা অবস্থানটা, এটা যারা যারা আপনারা গ্রাম থেকে শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই গ্রামের মধ্যে একইভাবে একই দিঘিতে কিন্তু মানুষজন সব গোসল করে থাকে, হাত মুখ সব কিছু একটাতেই করে থাকে। তেমনই আমরাও করেছিলাম। আমরা বরাবরের মতো ওই দিঘিতে স্নান করতাম, তারপর হাত মুখ সব কিছু ওখানেই শেষ করতাম। এমনইভাবে আমরা ওখানে যাতায়াত করে থাকতাম। একদিন ওখানে ঘটে কি, আমাদের গোষ্ঠীবর্গের একজন চাচাতো ভাই, সে একটা ব্যবসা করত। ওই ব্যবসা থেকে যখন রাত্রিবেলা সে বাড়িতে ফিরে আসছিল, তখন সে নাকি দেখতে পায় যে ওই দিঘির ভিতরে পানির মধ্যে কেউ একজন ভেসে আছে, তাকে হাত ইশারা করে ডাকছে। সে এটা দেখতে পেরে ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে, এসে আমাদের সবাইকে খুলে বলছে। আমরা তখন ওর কথাটাকে কাকতালীয়ভাবে ফেলে দেই। বললাম যে তোর হয়তো মনে কোনো ভুল হবে, এটা তো হতে পারে না, কেননা এই দিঘিতে আমরা প্রতিদিনই গোসল করি, এটা তো কাকতালীয় বিষয় হবে। এই বলে তার কথাটাকে আমরা গুরুত্ব দেইনি। যদিও কথাটার প্রথমে আমরা গুরুত্ব দেইনি, পরবর্তীতে কয়দিন পর যেহেতু আমার বাবা, উনি এখনও বৃদ্ধ বয়স, প্রায় 65 কি 70 বছর এরকম হবে, তিনি তখন ওই দিঘির পাড়ে গেলেন এশারের নামাজ পড়ার জন্য। এশারের নামাজ ওখানে অজু করার পর তিনি মসজিদে যাবেন। আর আমার বাবার একটা পেশা ছিল যে তিনি দিঘির মধ্যে অজু করার পর তারপর তিনি হেঁটে হেঁটে যেতেন মসজিদে। মসজিদে গিয়ে তিনি অজু করতেন না, বেশিরভাগ বাড়ি থেকে অজু করে চলে যেতেন। ঠিক তেমনভাবে তিনিও চলে গেলেন ওখানে অজু করার জন্য। তিনি যেই না অজু করতে নামলেন, তখনই তিনি দেখতে পেলেন যে ওনার পা ধরে কেউ একজন পানি থেকে টান শুরু করে দিয়েছে। যদিও তিনি প্রথমে এটা ভেবেছেন যে কোনো মাছ বা কিছু সাপ টাপ হবে, কিন্তু সেটা মোটেও ছিল না। তিনি সাপ বা কোনো মাছ ভেবে প্রথমে তিনি এটাকে ছুটানোর চেষ্টা করেন, কিন্তু যখনই তিনি ওনার পায়ের নিচে হাত দেন, হাতটা যখন ওই বস্তুটার উপর তিনি নিক্ষেপ করেন, তখনই তিনি দেখতে পান যে যে জিনিসটাকে উনি ধরেছেন তার পুরোটা অঙ্গ একবারে কাটা কাটা আকৃতির হয়ে আছে। আমার বাবা তখন ওখান থেকে লাফিয়ে লাফিয়ে উঠে আসার চেষ্টা করেন, কিন্তু ওনাকে পিছন দিক থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তিনি যথারীতিভাবে ওখান থেকে কুস্তাকুস্তি করে উপরে চলে আসেন আর চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। চিৎকার শুনে আমাদের গ্রামের যে ওই দিঘির পাড়ে যে বাড়িগুলো ছিল, তারপর আমাদের গোষ্ঠীবর্গের যে মানুষজন ছিল, তারা সবাই ওখানে যায়। গিয়ে দেখতে পারি যে আমার বাবার হাতের মধ্যে কাটা কাটা আকৃতির বিঁধে আছে, এবং তার পায়ের মধ্যে যেমন কেউ শক্তভাবে ধরেছে এরকম একটা চিহ্ন বিশেষ। দেখতে পেরে সবাই অবাক হলাম। বাবাকে জিজ্ঞেস করা হলো, বাবা বলল যে এরকম এরকম ঘটনা ঘটেছে, যে দিঘির মধ্যে নামলাম অজু করার জন্য, কিন্তু আমাকে মনে হলো কেউ একজন টেনে ধরেছে। এই দিঘিতে হয়তো কোনো পিশাচ বা কোনো প্রেত ভর করেছে। এই পিশাচের মধ্যে সেদিনও আমার এক ভাতিজা বলল যে তার সঙ্গে সে দেখেছে একটা খারাপ কিছু, আর আজকে আমার সঙ্গে ঘটেছে একটা ভয়ঙ্কর কাহিনী। যাই হোক, এই দিঘিতে আপনারা আর কেউ আসবেন না, এটা আমার আব্বু জানিয়ে দেন যে সবাইকে, বলে যে এই দিঘিতে এখন কে কারো না আসাটাই ঠিক হবে। তো আমার বাবা ছিলেন ওই গোষ্ঠীর সবচেয়ে বড় ছেলে, আর যেহেতু উনি একটি সতর্কবার্তা দিচ্ছেন যে এটা একটা বিপজ্জনক একটি জায়গা হতে পারে, এর জন্য সবাই মেনে নিলেন যে এখানে আর কেউ আসবে না। যে কথা সে কাজ, একদিন 2 দিন 3 দিন চলে যাচ্ছে, কয়েকটা দিন কেউ এই দিঘিতে এসে আর গোসল করে না। যার যার মতো করে একটু দূরবর্তী স্থানে ওই দিঘিতে গিয়ে গোসল করে তারপর চলে আসে। এমনকি যে বাড়ির ভিতরে যে কল ছিল, ওই কলের মধ্যে মহিলারা গোসল করে নিত। দিন যাচ্ছে, প্রায় 4 দিন 5 দিন চলে যাচ্ছে। হঠাৎ একদিন আমার ভাবি, তিনি ওনার বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরছেন। উনি যখন বাড়িতে আসছেন তখন দেখতে পেলেন যে ওই দিঘির কিনারায় কোনো একজন মহিলা কান্না করছে বসে বসে। ভাবি ওটা দেখার পর তিনি একটু কৌতূহলবশত ওই মানুষটার কাছে তিনি যাওয়ার চেষ্টা করেন। তিনি যখনই ওখানে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করেন, তখনই ওনার মনে হলো যে উনি কোনো ভালো জিনিসের কাছে যাচ্ছে না। দেখবেন যে আমরা যদি কোনো ভালো কাজ করি, এটা কিন্তু মনের ভিতরে আগে একটা সায় দেয়।
তো উনি যে একটা খারাপ কিছুর সম্মুখীন হতে চলেছেন এটা ওনার মনে কিন্তু আগে থেকেই সায় দিচ্ছেন যে এখানে যাবেন কি যাবেন না। কিন্তু বাড়ির কাছে এরকম একটা যুবতী মেয়ে যদি দিঘির পাড়ে বসে কান্না করে সেটা কিন্তু একটু অন্যরকম দেখায়। আর ভাবিও এই বিষয়টা জানতেন না যে আমার আব্বুর সঙ্গে এই ঘটনাটা যেটা ঘটে গিয়েছিল। জানতেন যদি তাহলে ওখানে যেতেন না। তো তিনি ওখানে গেলেন। আস্তে আস্তে করে যখন ওই মেয়েটার কাছে গিয়ে তিনি ডাক দিলেন যে, এই মেয়ে তুমি কে? এখানে বসে কান্না করছো কেন? বাড়ি কোথায় তোমার? যখনই মেয়েটা তার মুখ ভাবির মুখের দিকে তাকালো তখনই ভাবি ওখান থেকে লাফ দিয়ে দিঘিতে পড়ে গেল। তিনি দেখতে পেলেন যে এই মেয়েটার মুখের মধ্যে বাজেভাবে রক্ত বইছে এবং তার চুলের যে অংশগুলো ছিল ওগুলোর দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। এরকম ভয়াবহ একটি মেয়েকে দেখার পর ভাবির হুঁশ ছিল না। তিনি পানিতে পড়ে গেলেন। পানির শব্দ শোনা মাত্রই ওখান থেকে একজন পুরুষ, সে হয়তো যাচ্ছিল রাস্তা দিয়ে, সে দৌড়ে আসে। ভাবলো হয়তো যে দিঘিতে কেউ কি চুরি করছে নাকি। এসে দেখতে পারে যে ভাবি পানিতে পড়ে আছে। তখন ভাবিকে বললেন যে কি হয়েছে ভাবি আপনার, আপনি এখানে পড়ে আছেন কেন রাত্রিবেলা? তখন বলে যে এখানে এখানে একজন মেয়ে বসে আছে, আপনি একটু দেখেন তো ওই মেয়েটাকে। তখন ওই লোকটাও দেখতে পারে যে হ্যাঁ সত্যি ওখানে একটা মেয়ে বসে আছে, সে কান্না করছে। বলে যে আপনাদের বাড়ির হয়তো কেউ হবে। বলে যে না, এটা আমার বাড়ির কেউ হতে পারে না, এই মেয়েটার মুখ দিয়ে রক্ত বইছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে আসুন, এটা খুব বিপজ্জনক কিছু হতে পারে। ভাবির কথা শুনলেন না ওই লোকটা। তিনি বললেন যে এটা আমাদের এলাকারই কেউ হতে পারে, এটাকে দেখার দায়িত্ব আমাদের, চলুন এটাকে আমরা দেখার চেষ্টা করি। তখন ভাবিকে সাথে করে নিয়ে ওই লোকটা ওই মেয়েটার নিকট যায়। যখনই মেয়েটার নিকট যাবে, মেয়েটার মানে পিছনে গিয়ে সে হাত দিবে, তখনই মেয়েটা অদৃশ্য হয়ে পড়ে। এই অদৃশ্য হয়ে যাওয়াটা তাদের কাছে বেশ ভয়ানক ঠেকে। তারা ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। এসে বলে যে এখানে একটা মেয়েকে দেখা গিয়েছিল, ওই মেয়েটা ওখানে বসেছিল, বাট আমরা যখন ওই মেয়েটার পিছনে গিয়ে ধরলাম, ধরার মুহূর্তের মধ্যেই সে উধাও হয়ে গেল। আর এরই আগে ভাবির সঙ্গে ঘটেছে একটি খারাপ ঘটনা। তিনি দেখতে পেলেন যে এই মেয়েটার মুখটা, এবং দেখার পর তিনি ওখানে পিছন থেকে পড়ে গেলেন। শুনতে পারে আমাদের গোষ্ঠীবর্গের সবাই, তারপর এলাকার সব মানুষই এটা জানাজানি হয়ে পড়ে। এলাকার সব মানুষ তখন ওই দিঘিটার উপর মানে আসা যাওয়া কম করতেন এবং দিনের বেলাও মানুষ ওখান দিয়ে যেতেন না। যেহেতু আমাদের বাড়ির পাশে ছিল ওই দিঘি, আমাদের মাঝে মধ্যে ওখান দিয়ে যেতেই হতো। আমাদের গোষ্ঠীবর্গের কিছু মানুষ ওই দিঘির পাড় দিয়ে যাতায়াত করতেই হতো, কেননা আর অন্য কোনো পথ দিয়ে ওখানে মানে আমাদের বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ওই দিঘির চারপাশে ছিল ঘন জঙ্গলের মতো আনারস গাছ, ওগুলো লাগানো ছিল, তারপর কাঁঠাল গাছ, মেহগনি গাছ, এরপরে আরও বলা যায় যে বনালতি গাছ, এরকম অনেক গাছ ওখানে ছিল একটা জঙ্গলের মতো। দিঘির দুপাশ বড় জঙ্গল এবং একটা ছোট মানে দুজন মানুষ হেঁটে যাওয়ার মতো একটা রাস্তা। একদিন হয় কি, রাত্রিবেলা আমাদের একজন মেহমান, এটা আমার ফুফাতো বোন ছিল এবং তার সঙ্গে তার স্বামী, মানে ফুফাতো বোন এবং ফুফাতো বোনের স্বামী, তারা দুজন আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। তাদের সঙ্গে আমাদের খুব ভালো মিল ছিল, যার কারণে তারা আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। এসেছেন বাস স্ট্যান্ডে, নোয়াপাড়া বাস স্ট্যান্ডে এসেছেন। এসে ফোন দিয়ে বললেন যে আমরা তো বাস স্ট্যান্ডে এসেছি, আপনারা একটু আসলে আমাদের ভালো হতো। তখন আমাকে পাঠান আমার আব্বু, বলেন যে তুই যা, গিয়ে ওদেরকে নিয়ে আয়। তখন আমার আব্বু আমাকে যাওয়ার সময় এটাও বলে দেন যে ওই দিঘির পাড় দিয়ে যখন যাবি তখন সূরা পড়তে যাবি এবং খুব সাবধানে লাইট অন করে তারপর যাবি, আর যদি কিছু দেখিস তাহলে না দেখার মতো করে চলে যাবি। এসব বিষয়ে কোনো দিন কোনো রকমের কৌতূহলবশত জাগিস না, তাহলে নিজের কাল হয়ে দাঁড়াবে। আব্বুর কথা আমার মাথায় রাখলাম। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। ওই দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি। যদিও তখন রাত ছিল প্রায় 8:30, এশারের নামাজ শেষ প্রায়।
শীতের দিন কিন্তু এশারের নামাজটা অনেক আগেই শেষ হয়ে পড়ে, তখনও ওই রকমভাবে এশারের নামাজটা শেষ হয়ে যায়, মানুষ আর নেই, সব কিছু যেমন নির্জন অবস্থা হয়ে আছে। আমি যাচ্ছি, তখন আমি লক্ষ্য করতে পারি যে একটা গাছ, বিশেষ এটা মেহগনি গাছ ছিল, অনেক মোটা, বেশ পুরনো গাছ, ওই গাছের উপরে কেউ একজন মানুষের মতো ওখানে ঝুলছে। এটা আমি দেখতে পেরে ওখানে আমার বুকের ভিতরটা একটু কেঁপে ওঠে, কাঁপাটা ছিল খুব ভয়ানক। আমি এটা দেখেই ওখান থেকে এক দৌড় দিই, তবে দৌড় দিয়ে আমি বাড়ির দিকে যাইনি, আমি দৌড় দিয়ে বাস স্ট্যান্ডের কাছে যাওয়ার চেষ্টা করি, মানে আমি রাস্তায় ওঠার চেষ্টা করি। তো আমি দৌড় দিয়ে রাস্তায় উঠে পড়ি এবং পিছন দিকে তাকিয়ে আমি জোরে জোরে হাঁফাতে থাকি এবং ভাবছি যে আমাদের এই দিঘিটার মধ্যে কী এমন এক কাহিনী হলো যার কারণে পিশাচে ভরে গিয়েছে আমাদের দিঘিটা। এটার কি কোনো মীমাংসা হতে পারে না? এটা ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে করে বাস স্ট্যান্ডের নিকট এগোচ্ছি। তখন আবারও একটি কল আসলো, কলে বলল যে আপনি কোথায় ভাই, আমরা তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বললাম যে তাড়াতাড়ি আসছি আমি। তো যথারীতি আমি ওখানে গেলাম, গিয়ে তাদেরকে আমি হ্যান্ডেল করলাম, তারপর তাদেরকে নিয়ে আমি বাড়িতে আসার জন্য আবার রওনা দিই। বাস স্ট্যান্ড থেকে আমরা আস্তে আস্তে যখন ওই দিঘির কিনারায় আবারও চলে আসি, তখন যে আমার দুলাভাই ছিল, মানে ফুফাতো বোনের জামাই ছিল, তার পায়ে কিছু কাদা ছিল। সে বলল যে আমার পায়ের যে কাদাগুলো ওটা একটু ধুয়ে নিই। তখন লাইট ছিল হাতে, ওই লাইটটা ধরে তারা ভাবলো যে ওই দিঘিতে নেমে পায়ের কাদাটুকু ধুয়ে নিবে। আমি তখন বললাম যে এই দিঘিটা ভালো না, এই দিঘিতে আপনারা নামবেন না, আপনারা চলুন, বাড়িতে টিউবওয়েল আছে, ওখানে আপনারা হাত মুখ ধুয়ে নেবেন। তো যদিও তাদের সঙ্গে আমার প্রথম দেখা এবং তারাও আমাদের বাড়িতে আগে আসেনি এই কয়েকদিনের ভিতরে, এর জন্য এই ঘটনাটা তারা জানেন না। তাদেরকে এক মুহূর্তের ভিতরে আমি যে সব ঘটনাটা খুলে বলবো, এটা কোনো পরিস্থিতি ছিল না। তারা আমাকে বললো যে আরে ভাই, তুমি কোন যুগে পড়ে আছো, ছাড়ো তো এইসব কথাবার্তা। তখন আমার ফুফাতো বোনকে বললো যে তুমি লাইটটা ধরো, আমি পাটা ধুয়ে নিই। লাইটে ধরলেন আমার ফুফাতো বোন এবং ধুলাভাই কী করলেন, ওই দিঘির ঘাটে নামলেন পা ধোয়ার জন্য। যখনই তিনি দিঘিতে একটা পা দিবেন, তখনই তিনি দেখতে পান যে ওই দিঘির পানিটা একটা অদ্ভুত রকম একটা ঢেউ খেললো। পানির ঢেউ দেখে তিনি ওখান থেকে লাফ দিয়ে উপরে উঠে পড়লেন এবং আমাকে বলছেন যে কী ব্যাপার ভাই, দেখো তো কোনো বাতাস নেই, ওখানে ঢেউ খেললো কেন? তখন আমার আর বুঝতে বাকি রইল না, আমি বুঝতে পারলাম যে এটা কোনো পিশাচ বা কোনো পানিবন্দী জিনের কারণ বশত এই পানির ঢেউটা খেলেছে। আমি তখন দুলাভাইকে বললাম যে এটা ভাই কোনো ভালো লক্ষণ না, এটা একটা খারাপ লক্ষণ, আপনি প্লিজ বাড়িতে চলুন, আপনাকে আমি সব কিছু খুলে বলছি। তিনি তখন বলে যে না, এটা হতে পারে কোনো মাছ বা কোনো সাপ বা কোনো ব্যাঙ হবে যে এটা পানিতে ঢেউ তুলেছে। তারাও আমি পাটা ধুয়ে নিই, পায়ের মধ্যে প্রচুর ময়লা লেগে আছে, এই অবস্থায় যদি তোমাদের বাড়িতে উঠি তাহলে কিন্তু বুঝোই তো। এই বলে আমাকে তিনি আবার দিকে থেকে নামলেন। তখন আবারও আমার ফুফাতো বোন সে লাইট অন করলো, তিনি গিয়ে নামার সাথে সাথেই আমরাও দেখতে পারি যে ওনার পায়ের মধ্যে কিছু একটা চেপে ধরে। তার আঙুল ছিল তিনটা, ওই তিনটা আঙুলের মধ্যে নখ ছিল খুব লম্বা লম্বা, তিনটা নখ এতটাই লম্বা যেটা আমাদের প্রায় 4-5 ইঞ্চি হবে এরকম একটা আয়তন। এই নখোলা আঙ্গুল দিয়ে সে একটা পায়ের মধ্যে চেপে ধরেছে। আমার ধুলাভাই তিনি ওখানে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিলেন। আমার ফুফাতো বোন সে দৌড় দিয়ে ওখান থেকে পালালো, কোনো লাইট নেই, আমার হাতে থাকা মোবাইলটা ওখান থেকে পড়ে গিয়েছে আমার হাত থেকে, জায়গাটা একদম নীরব এবং অন্ধকার হয়ে গিয়েছে। আমি তখন দুলাভাইকে বললাম যে আপনি তাড়াতাড়ি উপরে চলে আসুন। তিনি তখন বলছেন যে চিৎকার করে বলছেন যে আমি তো আসতে পারছি না, আমাকে প্লিজ এখান থেকে এসে তুলো, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি করো। কিন্তু আমারও যে কিছু করার ছিল না, ভয়ে আমার বুকটা কেঁপে যাচ্ছিল, কী করব কিছুই বুঝতে পারছি না। এত চিৎকার চেঁচামেচির পরেও কিন্তু ওই দিন কোনো মানুষজন আসছে না, এটা দেখে আরও মানে ভয় লাগছে। তখন দুলাভাইয়ের কাছে আমি যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের বাড়ির মেহমানদের প্রতি একটি দায়িত্ব থাকা দরকার।
ওনার হাতে গিয়ে আমি ধরি। যখনই ওনার হাতে আমি ধরলাম, আমি বুঝতে পারি যে ওনার হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে পানির দিকে। তখন ওনার হাতটা আমি ছাড়ানোর চেষ্টা করি খুব জোর দিয়ে। যদি ওনার হাতটা আমি ছাড়িয়ে দেই, উনি গিয়ে পড়ে যায় পানিতে। ওনার পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই পানিতে বড় রকমের একটা আওয়াজ হয়। ওই আওয়াজের পরেই একটা মানুষ ওখান থেকে দৌড়ে আসছে, আমি দেখছিলাম। সে এসে আমাকে বলছে যে কি হয়েছে আপনার। আমি বললাম যে দেখুন না, আমার ধুলাভাই ওখানে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি একটু তুলুন। তখন ওই লোকটা আর আমি মিলে ওনাকে পানি থেকে তোলার চেষ্টা করি, কিন্তু মনে হচ্ছে যতই আমরা ওনাকে টান দিচ্ছি পানি থেকে, ততই কেউ একজন পানির নিচে তাকে টেনে নিয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তখন দাঁড়ায়। এটা দেখার পর আমরা তাকে তোলার জন্য অনেক চেষ্টা করছি, চিৎকার চেঁচামেচি কত কিছুই করছি। তারপর আস্তে আস্তে একজন দুজন করে মানুষ জড়ো হয়, তারা সবাই এসে দেখতে পারে যে এই অবস্থা। তখন সবাই মিলে আমার ধুলাভাইকে মানে ওখান থেকে তোলার চেষ্টা করে। তখন এক পর্যায়ে ওনাকে তোলা হয়, একবারে প্রায় শরীরটা আদামরা হয়ে গিয়েছে। ওই ধুলাভাইকে তখন উপরে এনে রাখা হয়। ওনার পায়ে আমরা দেখতে পারি যে বড় বড় নখের আঙুলের আঁচড়, এবং সারা শরীরে যেমন কেউ একজন খামচে দিয়েছে এরকম একটা অবস্থা। ওনার যে প্যান্ট ছিল, তারপর শার্ট, ওগুলোকে ছিঁড়ে দিয়েছে, মানে এরকম একটা অবস্থা, নখ দিয়ে আঁচড় দিয়েছে। ওই আঁচড়গুলো আবার মানে কাপড় কানা হয়ে শরীরের মধ্যে গিয়ে লেগেছে, এরকম একটা বাজে অবস্থা। উনি তখন চিৎকার করে করে মানে কান্না করছেন, বলছেন যে আমার সঙ্গে এটা কি ঘটে গেল, এটা আমি তো বুঝতে পারছি না। তখন আমরা সবাই দেখতে পারি যে আমার ধুলাভাইয়ের প্যান্ট এবং শার্ট ওটা একবারে রক্তমাখা হয়ে আছে, এবং খুব বাজে অবস্থায় তিনি পড়ে আছেন মাটিতে। তারপর আমরা ওনাকে বাড়িতে নিয়ে আসি, আসার পর ডাক্তার ডাকা হয়, ওনার চিকিৎসা চলে। এভাবে 3 দিন 4 দিন চলে যায়। তখন আর কিছু ঘটেনি, উনি সুস্থ হতে থাকেন। 3-4 দিন পর একটা দিন আসে, তখন ওই দিনটা ছিল শুক্রবার। ওই দিন ছিল আবার আমাবস্যার দিন। ওই আমাবস্যার দিনে চাঁদ ছিল পুরোটা গোল আকৃতির। ওই আমাবস্যার রাতে নাকি দেখা যায় পিশাচ বা জিনেরা রাত্রিবেলা বিচরণ করে থাকে। ওই রাত্রিবেলা আমার একজন চাচি ছিলেন, উনি ঘুমাচ্ছেন। ওনার ঘর ছিল একটা টিনের ঘর। ওই টিনের ঘরের পাশে একটা ছোট্ট একটা জানালা ছিল। ঘুমানোর সময় তিনি ওই জানালাটা লক করতে ভুলে গিয়েছেন। উনি শুনতে পান যে ওই জানালার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। তো ওই হাঁটাটা ছিল এই মাটি দিয়ে যদি কেউ কোনো বাচ্চা হেঁটে যায়, তার টাপ টাপ শব্দ হবে, এরকম শব্দ হচ্ছে, খুব ভয়ানক। তখন আমার চাচি তিনি ওইটা দেখার জন্য জানালাটা খোলেন। খুলে তিনি দেখতে পারেন যে ওনার জানালার সামনে দিয়ে কালো একটা পিশাচের মতো, খুব বিশ্রী বাজে অবস্থায় একজন মানুষের মতো সে হাঁটাচলা করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তবে জানালার সামনেই একবার ও পাশে যাচ্ছে, একবার ও পাশে যাচ্ছে। এটা দেখতে পেরে আমার চাচি তখন পিছন দিক থেকে আবার বিছানায় ফিট হয়ে পড়েন। যদিও তিনি জ্ঞান হারাননি, তিনি আবার ওটা দেখার জন্য ইশারা আবার ওদিকে নেন। দেখতে পারেন যে ওই পিশাচটা ওখানে হাঁটাচলা করছে। চাচি তখন কিছু না ভেবে চিৎকার শুরু করে দিলেন। ওনার চিৎকার শুনে আমাদের বাড়ির সকল লোক ওনার ঘরের সামনে চলে আসি। আসার পর বললাম যে কি হয়েছে। বলে যে ওই জানালার পাশে একটা পিশাচ বা কোনো ভূত এরকম একটা কিছু ওখানে হাঁটাচলা করছে, খুব ভয় লাগছে। তখন চাচিকে বললাম যে কোন জানালা দেখি তো। তখন ওই জানালাটা ছিল, আমরা দেখতে পারি ওই দিঘির পাশ দিয়ে, দিঘিটা ছিল উত্তর পাশে, ওই উত্তর পাশে ছিল ওই জানালাটা। তখন আমরাও বুঝতে পারি কিছুটা যে এটা হতে পারে ওই পিশাচটা পানি থেকে উঠে এসেছে এবং বাড়িঘরেও এখন হাঁটাচলা করছে। ভয়ের আতঙ্ক পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে আমাদের। তো যথারীতিভাবে আমরা সবাই সবাইকে সান্ত্বনা দিয়ে আবারও ঘুমাই। আমাবস্যার রাত, ওই রাতে তো বিচরণ করবে, এটা স্বাভাবিক। এটা সবাইকে বুঝ দিই যে কেউ যদি কোনো রকম কিছু দেখো, তাহলে ওটা দেখে কোনো রিয়্যাক্ট করবে না। যাই হোক, এটা আমাদের কোনো ক্ষতি করবে না।
এইটা সান্ত্বনা নিয়ে আমরা বাড়িতে সবাই আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু তখনও আমাদের মাথায় আসছে না, যদি আমরা এটার কোনো ভালো সমাধান করতে পারি তাহলে হয়তো আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। কিন্তু এরই আগে যে ঘটনাটি ঘটে আমাদের সঙ্গে, এটি একটি আমাদের বোকামির ফল হয়ে দাঁড়ায়। আমরা আবারও ঘুমিয়ে পড়ি ওই আমাবস্যার রাতে। তখন রাত্রিবেলা আমার এক ছোট ভাই, তার নাম নাহিদ, সে ঘর থেকে বের হয়ে যায়। কী কারণবশত ঘর থেকে বের হয়েছে এটা কেউ জানে না। সে ঘর থেকে বের হয়ে কী কারণে গিয়েছে, কী করেছে বাইরে, এটা আমরা কেউ বুঝতে পারিনি। সকালবেলা আমরা উঠে দেখতে পারি যে তার লাশ আমাদের উঠোনে পড়ে আছে। এটা সর্বপ্রথম দেখতে পারে আমার বাবা। তিনি ঘর থেকে বের হয়েছেন ফজরের নামাজ পড়ার জন্য। তখনই দেখতে পারেন যে ভাইয়ের লাশ মাটিতে পড়ে আছে উঠানে। দেখতে পেরে তিনি চিৎকার শুরু করেন। আমরা সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পারি যে আমার ছোটো ভাইয়ের লাশ ওখানে পড়ে আছে। দেখতে পেরে আমাদের বাড়ির সকল মানুষের কান্নার রোল পড়ে যায়। পুরো এলাকা থেকে মানুষ আমাদের বাড়িতে এসে জড়ো হয়। এসে দেখতে পারে যে ছোট্ট 9 বছরের বাচ্চাটা এভাবে মরে পড়ে আছে। তাকে কেউ হত্যা করেছে। হত্যাটা খুব ভয়ানক ছিল। তার পুরো শরীরের মধ্যে লম্বা লম্বা নখের আঁচড় এবং মুখের মধ্যে কেমন জানি কাঁটা দিয়ে যেমন বিন মেরেছে, এরকম একটা অবস্থা। দেখে বোঝা যায় স্পষ্ট যে এটা একটা পিশাচের হাতে মৃত্যু হয়েছে। আর তার ঘাড়ের মধ্যে একটা 2টা বিশেষ ফুটো ছিল। তো ওই ফুটোগুলো যে কিসের ছিল সেটা আমরা বুঝতে পারিনি। তার এই মৃতদেহটাকে সবাই বুঝতে পারে যে তাকে কোনো পিশাচ বা কোনো প্রেত তাকে হত্যা করেছে, এটা ভেবে সবাই। তখন যথারীতিভাবে তাকে আর কোনো রকমের দেরি না করে তাকে দাফন দিয়ে দেওয়া হয়। তাকে দাফন দেওয়া হয় ওই দিঘির দক্ষিণ পাশে একটি ছোট্ট একটি জায়গাতে। ওই জায়গাতে যখন তাকে দাফন দিয়ে আমরা সবাই বাড়িতে চলে আসি, তখন রাত 7টা বাজে, সন্ধ্যার পরপরই। তখন আমরা আমাদের ওখান থেকে কিছু লোকজন দেখতে পারে ওই দিঘিতে কেউ একজন মহিলা দিঘিতে বেশে বেশে সাঁতার কাটছে। তার সাঁতারটা খুব ভয়ানক। তার একটা ঢেউয়ে যেমন দিঘির পাড় ভেঙে ভেঙে যাবে, এটা অনেক মানুষ আমরা দেখতে পারি। কিন্তু তখন ওখানে আর কিছু করার ছিল না আমাদের। আমরা তখন সবাই বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বাড়ির যে চাচারা ছিলেন, তারপর জ্ঞানী লোকজন ছিলেন, তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে এই যে বিষয়টার একটা হস্তক্ষেপ করা দরকার। না হলে এই বিষয়টার পরিলক্ষিতে আমরা অনেকেই মৃত্যুবরণ করতে পারি। তারপর এই যে ভয়ের যে একটা ভীতিকর ভাব, এটা আমাদের মন থেকে কোনোদিন যাবে না। এই ভেবে আমরা চিন্তা করি যে ভালো একজন তান্ত্রিককে এনে যদি এইটার কোনো সমাধান পাওয়া যায় তাহলে আমরা এটাই করব। তখন আমার বাবা বললেন যে আমাদের ফরিদপুর জেলার এই কী যেন জায়গাটার নাম ছিল, ওই জায়গাতে একটা ভালো তান্ত্রিক থাকে একটা জঙ্গলের ভিতরে। ওনাকে গিয়ে যদি বলা হয় তাহলে উনি আসতে পারেন এবং উনি আমাদেরকে সাহায্য করতে পারবেন বলে আমার বাবা ধারণা দেন। তো পরদিন সবাই যান, 4-5 জন গিয়ে ওই তান্ত্রিকের কাছে গিয়ে সব কিছু ঘটনা খুলে বলেন। তান্ত্রিক বলল যে পরদিন রাত্রিবেলা সে আমাদের বাড়িতে আসবেন। তো ওই দিনের আগে রাত্রিবেলা আমার চাচা একজন স্বপ্নে দেখেন। সবাই তখন ঘুমিয়ে গেছেন। চাচা স্বপ্নে দেখেন যে একটা পিশাচ রূপী মানুষ এসে তাকে বলছে যে তোরা এই কাজটি কোনোভাবেই ঠিক করিসনি, তোরা তান্ত্রিকের কাছে গিয়েছিস ভালো কথা, তোরা আমাকে কেন এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিস? আর তোদের যে ছেলেটাকে মেরেছি এটারও যথেষ্ট কারণ রয়েছে। আমি কাউকে এমনিতে হত্যা করি না। যে আমার জন্য উৎপেতে থাকে আমি তাকে হত্যা করি। তোরা যদি কেউ আমাকে মানে এখান থেকে যদি ছাড়ানোর চেষ্টা করিস তাহলে তোদের সবগুলোর খবর আছে, একটাকেও ছাড়বো না। এই বলে ওই পিশাচটি হাসতে হাসতে সে স্বপ্ন থেকে বিদায় নিল। দেখতে পেরে চাচা আমার দৌড় দিয়ে বিছানা থেকে নেমে বাড়ির উঠোনে তিনি চিৎকার শুরু করে দেন। বলেন যে কোনো তান্ত্রিক আনা দরকার নেই, কোনো কিছু আনতে হবে না, পিশাচ যেরকম আছে তেরকম থাক। আশ্চর্য বিষয়, সারাদিন বললেন যে একটা তান্ত্রিক এনে ওই পিশাচটির কোনো হস্তক্ষেপ করবেন।
রাত্রিবেলা বলছেন যে পিশাচ পিশাচ তাড়ানোর জন্য কোনো তান্ত্রিককে আনতে হবে না। জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে আপনার? তখন চাচা বলেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর আমার মনে হলো এই পিশাচটি আমাদের ভালো চায়। যদি আমরা এই পিশাচটির কোনো ক্ষতি করি তাহলে আমাদের উল্টো ক্ষতি করে নিবে। তখন আমরা সবাই বললাম যে এটা কি করে হতে পারে, পিশাচ তো আমাদের এক ছোটো ভাইকে মেরেই ফেলেছে, এখন আমাদেরকে যে মারবে না এটার কী গ্যারান্টি? তারপর সে যেভাবে বিচরণ করে থাকে এটা তো খুব অস্বাভাবিক, তাকে যে করেই হোক ওখান থেকে তাড়াতে হবে। তখন চাচার বিরুদ্ধে গিয়ে আমাদের 3-4 জন চাচা এবং আমরা কিছু ভাই ব্রাদার তারা সবাই মিলে ওই তান্ত্রিককে গিয়ে নিয়ে আসলাম পরদিন রাত্রিবেলা। তান্ত্রিক তখন আসার পরেই বুঝতে পারলো যে এই বাড়িতে পিশাচের আগমন ঘটে প্রতি রাতে। তিনি তখন বলেন যে তোদের এই বাড়িতে প্রতিদিন রাত্রিবেলা একটি পিশাচ ঘোরাফেরা করে, যদিও তোরা দেখেছিস কিনা আমি জানি না। এই রাত্রিবেলা পিশাচটি একটি দিঘি থেকে আসে, এটি একটি পানিবন্দী পিশাচ। এই পানিবন্দী পিশাচকে কেউ একজন ওই পানিতে ছেড়ে দিয়েছে, যার কারণে তোদের এরকম ক্ষতি করছে। এটা কী করে সম্ভব হতে পারে? পানিবন্দী পিশাচকে কেই বা ছাড়বে আমাদের এই দিঘিতে? তখন তান্ত্রিক বলেন যে তোমাদের দিঘিটার কাছে আমাকে নিয়ে যাও। আমি এবং আমার চাচা মিলে ওই তান্ত্রিককে দিঘির কাছে নিয়ে যাই, গিয়ে আমাদের ওই দিঘিটাকে দেখালাম। তিনি দিঘিটা দেখেই তিনি বুঝতে পারলেন যে এই দিঘিতে পিশাচের বসবাস আছে। এমনকি তিনি এটাও বলেছেন যে এই দিঘিতে 3টি পিশাচ বিরাজমান, আর এই পিশাচগুলো প্রায় আজ থেকে 3 বছর আগ থেকে এখানে বিচরণ করে আছে। বিষয়টা আমাদের কাছে একটু কৌতূহলী মনে হলো। আমরা বললাম যে আমরা তো 3 বছর ধরে এই ক্ষতির সম্মুখীন না, আমরা এই ক্ষতির সম্মুখীন প্রায় 1 মাস ধরে। তো 3 বছর ধরে থাকলে তো আমরা বুঝতে পারতাম আগে। বলে যে না, 3 বছর আগে ওই পিশাচগুলো এই দিঘিতেই ছিল, এখনও আছে। তবে কোনো এক কারণবশত পিশাচগুলো তোদেরকে ভয় দেখানোর বা তোদের ক্ষতি করার চেষ্টা করছে। যাই হোক, এই পিশাচগুলোকে এখন এখান থেকে যদি না তাড়াস তাহলে তোদের পরবর্তীতে কোনো ক্ষতি হতে পারে বড় রকমের। আমরা কোনো রকমের ক্ষতি চাইনি। আমরা তান্ত্রিককে বললাম যে আপনি যে করেই হোক এই পিশাচগুলোকে এখান থেকে তাড়িয়ে দিন। তখন তান্ত্রিক বলল যে আমি কালকে রাত্রিবেলা আসব, ততক্ষণ সবাই সাবধানে থাকবেন এবং সবাই যার যার খেয়াল রাখবেন, আর এই দিঘির পাড়ে কেউ আসার চেষ্টা করবেন না। আর আজকে যেহেতু আমার এখানে আগমন ঘটেছে, আপনাদের কোনো ক্ষতি হতে পারে, এটা আপনারা সাবধানে থাকবেন।